গতকালকে তাসকিন আহমেদ বাংলাদেশের একটা মাইল ফলকে পা রাখছেন। বাংলাদেশের তৃতীয় বোলার হিসাবে টেস্টে 50 উইকেট শিকার করলেন। এখন এই কথাটা যে আনন্দ উচ্ছ্বাসের সঙ্গে আমার বলা উচিত ছিল, যে কোনো মাইল ফলকের ব্যাপারে আমার মতো উচ্ছ্বাস, আমার ধারণা বাংলাদেশে খুব কম লোক উচ্ছ্বাসটা টের পায়। বাংলাদেশের যে কোনো খেলোয়াড়ের যে কোনো মাইল ফলক, কিন্তু এই মাইল ফলকটা আমাকে খুব ব্যথিত করছে। তাসকিনের জন্য ব্যথিত করে নাই, হ্যাঁ তাসকিনের জন্য একটু ব্যথিত করছে। ওভারঅল আমাদের ক্রিকেটের যে চিত্রটা ছিল, পেস বোলিংয়ের যে চিত্রটা ছিল, সেটা মনে পড়ায় খুব ব্যথা লাগছে। দেখেন, বাংলাদেশে মাত্র 3জন খেলোয়াড় এ পর্যন্ত 50 উইকেট পার করতে পারছে, এবং সেই নাম্বারটাও এত দুর্বল, মানে সর্বোচ্চ যত দূর যেতে পারছে। আপনি কি জানেন বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী কে টেস্টে? মাশরাফি বিন মুর্তজা। আপনি মাশরাফিরে টেস্ট খেলতে দেখছেন? আমি নিশ্চিত আপনারা যদি এই গত 2 প্রজন্মের মধ্যে হন, আপনারা দেখেন নাই টেস্ট খেলতে। 2009 সালে সে শেষ টেস্ট খেলছে। তার টেস্ট ক্যারিয়ার হচ্ছে জীবনের সবচেয়ে বিবর্ণ ক্যারিয়ার। এই ক্যারিয়ার বলার মতো কিছু না। সেই মূলত লিমিটেড ওভারে এই জীবনটা কাটায় গেল। তাতে সে 78টা উইকেটের মালিক, সেটাই বাংলাদেশের সর্বোচ্চ উইকেট। এরপরে 72 উইকেট নিয়ে 2 নম্বরে আছে শাহাদাত হোসেন রাজীব। সেও 2015 সালে শেষ খেলছে। 2015 সালে যে শেষ খেলছে, তার আগের 2-3 বছরও মানে না খেলার মতো খেলছে। তাহলে চিন্তা করেন, সেই 2001 সাল থেকে আমরা টেস্ট খেলতেছি, যে সময়কালে পৃথিবীতে কোনো কোনো বোলার 7 শতাধিক টেস্ট উইকেট তুলে নিছে, আমরা সেই সময়ে 78 উইকেটে পার করতে পারি নাই, 100 উইকেট পাই নাই। এটা আমাদের পেস বোলিংয়ের, আমাদের ক্রিকেট স্ট্রাকচারের এবং আমাদের ইনজুরি ম্যানেজমেন্টের, আমাদের ক্রিকেট কালচারের ভয়াবহ এক ব্যথার গল্প বলে। আমি এই গল্পটা আজকে বলবো, যে কেন আমরা এরকম একটা দুর্দিনে বসবাস করছি। হ্যাঁ, গল্পটা বলার সময় বুকের মধ্যে একটু সাহস থাকে যে ওই কথা অন্তত বলতে এই মুহূর্তে হচ্ছে না যে আর কতকাল এই দুর্দিনে বসবাস করব। কারণ এই তালিকার দিকে তাকাইলে আমি দেখি বেশ কিছু তরুণের নাম এই তালিকায় 5-6 নম্বরে চলে আসছে অলরেডি এই গত 2 বছরে। ফলে আমাকে আশা যোগায় যে এরা খুব দ্রুত 100-200 উইকেটের মাইল ফলক পার করে ফেলবে। তার আগ পর্যন্ত এই আফসোসের গল্পটা একটু বলি। শুরুতে তাসকিনকে অভিনন্দন জানাই। তাসকিনকে অভিনন্দন জানাই শুধু 50টা উইকেট নেওয়ার জন্য না। আমি এই ছেলেটাকে বাচ্চা বয়স থেকে চিনি। আমার এলাকার ছেলে তো। আমি তখন অবশ্য আমি এই এলাকায় থাকি না, এর পাশের এলাকায় থাকি, তো সেটাও এলাকার ছেলে। শুধু এলাকার ছেলে বলে না, ও যখন আন্ডার 12 খেলে তখন থেকে ওরে আমাদের সাংবাদিক মহলে কেউ কেউ খুব চিনতেন। সেই চেনা থেকে আমি একটু চিনি। আর যখন ওর বয়স 18-19, তখন থেকে ওর সঙ্গে কথা হয়, ক্রিকেট নিয়ে ওর স্বপ্নটা জানি, ও কেন ক্রিকেট খেলে সেটা জানি। ও ক্রিকেট খেলতো টেস্ট ক্রিকেট খেলার জন্য। সোজা কথায় ও বলতো হোয়াইট জার্সি পরতে হবে, হোয়াইট জার্সি পরতে হবে। ওর যখন অভিষেক হয়ে গেল, অভিষেক হয়ে যাওয়ার পরেও বছর পাঁচেক তো টেস্টে খেলার সুযোগ পাচ্ছিল না। ইনজুরি, 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 আবার কখনো কখনো একটু ফর্ম হারানো। কিন্তু ছেলেটা টেস্ট নিয়ে ভয়াবহ ড্রিম ছিল, মানে টেস্টের জন্য সে বাকি সব কিছু ছেড়ে দিতে পারে, এরকম একটা অবস্থা ছিল ওর। টেস্ট খেলার স্বপ্ন নিয়েই অন্তত গোটা 5-6 স্টোরি আমাকে লিখতে হয়েছে। সেটা লিখতে হয়েছে ওর সঙ্গে প্রতিবার কথা বলতে গেলে, এমন সব প্রতিবার এমন সব নতুন কথা বলতো টেস্ট নিয়ে, যেটা আমার মনে হতো যে এটা নিয়ে স্টোরি না করার কোনো কারণ নাই। ও টেস্ট ক্রিকেটকে নানা অ্যাঙ্গেল থেকে দেখতো। এটা কারণ কি, ও হচ্ছে ছোটবেলায় প্রথম যখন লাইমলাইটে আসছে, সেটা হচ্ছে ও তখন আন্ডার 13 খেলে। আন্ডার 13 খেলতে গেছিল কলকাতায়। কলকাতায় গিয়ে ও ওই লঙ্গার ভার্সনে বল করে। ওর জীবনের প্রথম প্রতিযোগিতামূলক ইন্টারন্যাশনাল ক্রিকেট হচ্ছে লঙ্গার ভার্সন। ওই 3 দিনের ম্যাচ খেলতে গিয়ে খুব মজা পাইছিল। 2 ইনিংসে বল করে 2 রকম মজা, এক এক স্পেলে এক এক রকম মজা, এক এক সেশনে এক এক রকম মজা। এরপরে যখন আন্ডার 19 খেলতেছিল ইংল্যান্ডের বিপক্ষে একটা সিরিজে, ফাটায় দাও বল করছিল, তখন 150+ বল করছিল ওই সিরিজটা। যদিও আমরা বলি যে তাসকিন কখনো 150 ছুঁইতে পারে নাই, 149.6 ওর হাইয়েস্ট, কিন্তু আন্ডার 19 লেভেলে 150 ছুঁইছিল। এবং মজার ব্যাপার হচ্ছে ওই সময় ওর ভিডিওটা নিয়ে ইংলিশ কোচরা নিয়ে ওই ইংলিশ বাচ্চাদের, ওই বয়সী বাচ্চাদের দেখাতেন, এবং পরে ওইটা এক ইংলিশ বাচ্চা আবার কপি করে আপ করে দিছিল ইউটিউবে, যেটা তরুণ ক্রিকেটারদের মধ্যে খুব পপুলার হয়েছিল। এই জিনিসটা এখন পাওয়া যাবে কিনা ইউটিউবে, কি কিওয়ার্ডে পাওয়া যাবে আমার মনে নেই,
কিন্তু আমি নিজের একটা লেখা গতকালকে খুঁজতে খুঁজতে পাইলাম এই বিষয়টা বলবো বলে খুঁজতেছিলাম, নিজের পাইলাম না। ইত্তেফাকে লিখছিলাম, কেউ একজন কপি করে তার ওয়েবসাইটে দিছে, সেখান থেকে পড়লাম, তাতে মনে পড়লো ওই ভিডিওটার কথা। তো ওরে এই জিনিসগুলো খুব প্যাশনেট করছিল, কিন্তু দুর্ভাগ্য দেখেন আজকে 2017 সালে ক্যারিয়ার শুরু করছে, আজকে 2026 সাল, মানে 9 বছরের ক্যারিয়ারে সে 50 উইকেটে পৌঁছাতে পারলো। এখন এই যে আমি আপনাদের শুরুতে একটু পরিসংখ্যানগত কতগুলো তথ্য বলি, তাহলে বুঝবেন যে এই তাসকিনের 50 উইকেট পাওয়া বা আমাদের এখনো সর্বোচ্চ উইকেট 78, এই মাশরাফির 78, এর কত বড় আজগুবি, কত বড় ইনফেরিয়র একটা নাম্বার। আমি একটু পরিসংখ্যান দিয়ে আপনাদেরকে তথ্যগুলো বলি। প্রথমত দেখেন, আমরা 2001 সালে টেস্ট খেলা শুরু করছি, তার মানে 2001 সাল থেকে আমাদের পেস বোলার আছে। পেস বোলার ছাড়া নিশ্চয়ই আমরা তো খেলা শুরু করি নাই। 2001 সাল থেকে এই পর্যন্ত আমাদের যে কোনো বোলারের সর্বোচ্চ উইকেট, যে কোনো পেসারের সর্বোচ্চ উইকেট কত, আগেই বলছে 78। 2001 সাল থেকে এই পর্যন্ত পৃথিবীর বাস্তবতাকে, আপনি যদি পৃথিবীর বাস্তবতা দেখেন, তাহলে এই সময়কালে 13 জন ফাস্ট বোলার পৃথিবী জুড়ে 3 শতাধিক উইকেটের মালিক হচ্ছে। এই 2001 সালের পরে 13 জন ফাস্ট বোলার, তার ভিতরে টপ দুজনের নাম্বার আপনারা যারা মনে করতে পারতেছেন তাদের শিউরে ওঠার কথা। স্টুয়ার্ট ব্রড 2 নম্বরে, আর সবার উপরে জিমি। হ্যাঁ, জিমির নাম্বারটা আসলে বিস্ময়কর। জিমি অ্যান্ডারসন যে 7 শতাধিক উইকেট পাইছে, 704 মনে হয়, এটা পেস বোলারদের জন্য খুবই আজগুবি নাম্বার, খুবই আজগুবি নাম্বার। ফ্রেড ট্রুম্যান এক সময় সে 300 উইকেট পেয়ে বলছিলেন যে 300 উইকেট পার করতে আরেকজন ফাস্ট বোলারকে খুব জীবন শেষ করে দিতে হবে, খুব টায়ার্ড হয়ে যাবে সে। সেখানে জিমি 700-র উপরে পাইছে, তার পার্টনার স্টুয়ার্ট ব্রডও 600-র উপরে পাইছে। ওকে, এই দুইজন ব্যতিক্রম, লংগেস্ট ক্যারিয়ারের মালিক, এটা পেসারদের হয় না, এই জুটির মতো পেসারদের হয় না। কিন্তু 300-র উপরে উইকেট পাওয়া তো একটা হরহামেশা ব্যাপার হচ্ছে এই 2001 সালের পরে এই স্প্যানে। এই সময় টেস্ট খেলা কমে গেছে, আগের মতো সারা বছর টেস্ট খেলে না টিমগুলো, তারপরেও তো প্রচুর বোলার 300-র উপরে পাইছে। 200-র উপরে হিসাব করতে গেলে আপনি দেখবেন যে পাতায় ধরতেছে না। 100-র উপরে তো আপনি গুনেই শেষ করতে পারবেন না। ওই কিকিং ফর পেজে স্ক্রল করতে 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 আপনার কোন পেজে গিয়ে শেষ হবে জানেন না। তাহলে আমাদের এখানে কেউ 100 উইকেটও পেল না এই সময়, যেখানে উপরে 700 উঠে গেছে, 200-300টা রেগুলার ব্যাপার হয়ে গেছে, আমরা 100 পাই নাই। ওকে, এটা গেল হচ্ছে একটা গ্লোবাল পার্সপেক্টিভ আর আমাদের সামগ্রিক পার্সপেক্টিভ। এবার আমরা যদি দেখি, এই যে তাসকিন, তাসকিন খেলতেছে হচ্ছে 2017 সাল থেকে 9 বছর। এই 9 বছরের চিত্রটা কি আসলে? এই 9 বছর, অনেকে বলতে পারেন যে এই সময় টেস্ট আরও কমে গেছে। এই সময়ে আপনি জানবেন যে এই সময়ে একজন বোলার প্যাট কামিন্স 3 শতাধিক উইকেট পাইছে এই 9 বছরের স্প্যানে। আরও দুজন বোলার 290 প্লাস উইকেট ওয়েট করতেছে যে কোনো সময় 300 উইকেটে ক্লাবে ঢোকার জন্য। এই সময়কালে 292 করে উইকেট কাগিসো রাওয়াদা, আবার কামিন্সের পার্টনার মিশেল স্টার্ক। মানে এই সময় টেস্ট এতটা কম হয় নাই। এই তাসকিন তো এই পুরো স্প্যান ধরে খেলতেছে। এখন এই স্প্যান ধরে যারা খেলছে তাদেরও আপনি দেখেন, তাদের জন্য 200 উইকেট 300 উইকেট খুব বড় কোনো ব্যাপার না। 8জন বোলার এই সময় 2 শতাধিক উইকেট পাইছে, 3জন 300 বা তার কাছাকাছি। মানে এই যে 100 উইকেটও পাবে না এই 9 বছর বল করে, এটা খুবই ইরেশনাল একটা ব্যাপার, খুবই আজগুবি একটা ব্যাপার, খুবই ইনফেরিয়র একটা ব্যাপার। কেন 100 উইকেটও পাবে না, কেন 50 উইকেট নিয়ে আজকে আমাদের সেলিব্রেট করতে হবে কেন? দায়টা কার? তাসকিনের, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, উইকেটের, নাকি আমাদের শিডিউলের, নাকি ইনজুরির? মানে এই জিনিসটা একটু আমাদের কথায় দেখলে আমরা বুঝতে পারবো যে আমরা আসলে ক্রিকেট কালচারে কোথায় বসবাস করতেছি। দেখেন, এই যে টার্মগুলো বললাম না, দায়টা আসলে সম্মিলিত দায়। একটা সম্মিলিত দায় হচ্ছে যে আমাদের পেসাররা কেউ এখনো 78 উইকেট পার করতে পারে নাই। ওই 700 উইকেটের জামানায় আমরা 78 উইকেট পার করতে পারি নাই। অবশ্যই প্রথম দায় হচ্ছে আমাদের টেস্ট নিয়মিত না খেলা। মানে এমনও গেছে যে টানা 2 বছর 3 বছর আমরা হাতে গোনা 4-5টা টেস্ট খেলতেছি। এভাবে টেস্ট সংস্কৃতি দাঁড়ায় না। একজন বোলার, একজন পেস বোলার নিজেকে টেস্টের জন্য তৈরি করতে পারে না। আর এই সেই ক্লিশে কথা বারবার বলতে বলতে পুরনো হয়ে গেছে। তারপরে সত্যি যে দেশের ডোমেস্টিক ফার্স্ট ক্লাস ক্রিকেটের স্ট্রাকচার এত খারাপ, এত খারাপ
এখানে রেডি করে নিজে একজন ফাস্ট বোলার নিজেকে ওই বছরে একটা টেস্ট খেলার জন্য রেডি রাখবে, এটা প্রায় অসম্ভব। ফলে আমাদের আসলে খেলার স্বল্পতা একটা বড় ক্রাইসিস ছিল এই পিরিয়ডটায়। আমরা টেস্ট অভিষেক হওয়ার পরে প্রথম ৩ বছর যাচ্ছে তাই রকমের বেশি টেস্ট খেলছি। পাকিস্তানে গিয়ে ৩ টেস্টের সিরিজ খেলছি, ঘরের মাটিতে ৩ টেস্টের সিরিজ খেলছি, যে সময় আমাদের এটা খেলার বয়স হয় নাই। পরে আমরা দেখছি কি ১ টেস্ট ২ টেস্টে নেমে আসছে। সর্বশেষ আমরা ৩ টেস্টের সিরিজ কবে খেলছি ভুলেই গেছি, সর্বশেষ কবে খেলছি। তো আমাদের এই যে মাঝে এসে টেস্ট খেলার পরিমাণটা এত কমে গেল, আমাদের বোর্ডের ভয়ানক একটা ব্যর্থতা যে আমরা টেস্টই খেলতে পারতেছিলাম না। এবং আরেকটা নেশা যে আমরা ওয়ান ডেতে যেহেতু ওই যে ৫-৬ চলে যাচ্ছি বারবার, ফলে ওয়ান ডেতে কিছু করে দেখানো, করে দেখায় ফোন করে পলিটিক্যাল লিডারদের জানানো যে আপা বা স্যার কিছু করে ফেলাইছি, এই একটা ফেক নেশা টেস্টকে সরায় রাখছে। টেস্ট খেলাটা খুব কম হচ্ছে এই সময়। ফলে যেসব পেসার এই সময়ে ক্যারিয়ার স্প্যান পাইছেন, তারা খেলতে পারেন না বেশি। ২ নম্বর হচ্ছে খেলার জন্য নিজেদের তৈরি রাখতে পারেন নাই, মানে যে ২-১টা ম্যাচ পাইছেন ওটাতে আবার বল করে উইকেট পান নাই। দ্বিতীয় সমস্যা হচ্ছে যে আমরা বেশিরভাগ ম্যাচ খেলছি ঘরের মাটিতে। যে অল্প কয়টা ম্যাচ খেলছি তা আবার ঘরের মাটিতে খেলছি। আমাদের ঘরের মাটির উইকেট কেমন আপনারা জানেন। বহু ম্যাচ বহু ম্যাচ এরকম হয়েছে যে আমরা সত্যিকারের কোনো পেসারই খেলাই নাই, সত্যিকারের কোনো পেস বোলার খেলাই নাই, শুধু সম্মরে নিয়ে টেস্ট খেলা হয়েছে জানেন। আপনি খুঁজে দেখেন, শুধু সম্মরে নিয়ে, মানে কোনো পেসারই নাই। এছাড়া এক প্রান্তে শুধু নাজমুল, অথবা শুধু ফরাদ রেজা, অথবা শুধু মাশরাফি, অন্য প্রান্তে কোনো পেসার নাই, কোনো পেসারই নাই। এরকম দিনের পর দিন হচ্ছে যে আমরা এক পেসার, দেড় পেসার, হাফ পেসার, মানে সম্পর্কে নিয়ে আপনি টেস্ট খেললে সেটা তো অবশ্যই হাফ পেসারের টেস্ট হবে, এরকম হয়েছে। মানে পেস বোলার আছে, পেস বোলার মাঠে নামতেছে না। আপনি টেস্ট খেলতেছেন বছরে ৬টা, তার ভিতরে ৪টা খেলতেছেন ঘরের মাটিতে, সেই ৪টায় পেসারদের মাঠে নামাতে দিচ্ছেন না। পেসাররা মাঠে নামলেও সে বল করতেছে ২.৫ ওভার, ২ ওভার কোনো ক্রমে বল করতেছে হয়তো নতুন বলে, তারপর আর তারে ক্যাপ্টেন বল দেওয়ার সাহস পাচ্ছে না। কেন দিবে? মরা উইকেট, বল হাঁটু পর্যন্ত কোনোভাবেই উঠে না, বল পড়ে গড়ায় যায়। ওখানে কোনো ক্রমে বল এরকমভাবে ফালাইতে পারলে, এরকমভাবে না রিস্ক দিয়ে না, এরকমভাবে ফালাইতে পারলেই ব্যাটসম্যান খাবি খায়। ওই সেনা কান্ট্রি থেকে এসে ব্যাটসম্যান খাবি খায়। ফলে প্রয়োজনে শান্ত বল করবে, শান্তরে ছোট করতেছি না, শান্ত ভালো স্পিনার, ওই জন্য তামিম বল করবে, তাও পেসার বল পাবে না। এরকম অবস্থার ভেতর থেকে গেছে। মানে পেসারদের জন্য একটা নরক রাজ্য বানায় রাখা হয়েছে বাংলাদেশের ক্রিকেটকে, বিশেষত টেস্ট ক্রিকেটকে। এইগুলোর পরে আসলে আর এটা বলতে লোক লাগে না যে কেন আমরা ৭৮ উইকেট পার করি নাই। হ্যাঁ, এরপরে আরও কিছু কারণ আছে। এই কারণগুলোতে এসে আমরা তাসকিনদের এবং ওখানেও খানিকটা টিম ম্যানেজমেন্টকে দায় দেব। প্রথমত হচ্ছে এই টেস্ট খেলতে, টেস্টে উইকেট তুলে নেওয়ার জন্য যে প্রাণান্ত চেষ্টাটা, যেভাবে নিজেকে রেডি রাখা, সেটার ব্যক্তিগত চেষ্টাও আমাদের পেসারদের মধ্যে আমরা দেখিনি। আমাদের ফাস্ট বোলাররা ছুতো বের করে বিভিন্ন অজুহাত দিয়ে আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেট থেকে সরে থাকেন, থাকতেন, এখন আর থাকে না। এখন ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলার জন্য তানজিম সাকিবরা ইনজুর্ড হয়ে যায়। এই বাচ্চারা এখন ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলার জন্য কি অস্থির থাকে এখনকার জেনারেশনের ফাস্ট বোলাররা। কিন্তু একটা সময় পর্যন্ত খুব রেগুলার সিনারিও ছিল যে বোর্ড থেকেই আমরা রানাল, মানে অনুযোগের মতো পেতাম যে বাইরে বলে কেউ ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলানো যাচ্ছে না। ২-৪টা ভালো উইকেট তো হয়, রাজশাহীর জন্য যে উইকেটগুলো হয়, আমরা যতই বলি যে লোকাল ফার্স্ট ক্লাসে ভালো ক্রিকেট হয় না, এটাও একটা গদবাঁধা কথা। এটা গত ৫-৬ বছর ধরেই চেঞ্জ হচ্ছে। এমন না যে অমুক বোর্ড এসে করে ফেলছে, তমুক বোর্ড হিসাবে করে ফেলছে। এটা গত ৫-৬ বছর ধরে একটা চেঞ্জের ধারাবাহিকতা। বিশেষ করে আমাদের উত্তরে যত উইকেট হচ্ছে, রংপুর, বগুড়া, রাজশাহী। বগুড়াতে খেলা হয় না, ওটা পলিটিক্যাল কারণে খেলা বন্ধ ছিল, এখন বিএনপি আসছে, হয়তো খেলা হবে। কিন্তু রাজশাহী আর রংপুরে তো খেলা হতো। রাজশাহীর রংপুরের উইকেট তুলনামূলক ভালো, ওখানে বল করে পেসারদের আরাম পাওয়ার কথা, তারপরেও তারা বল করতে চায় না, ম্যাচ খেলতেই চায় না, ফার্স্ট ক্লাস ম্যাচ খেলতেই চায় না। ফলে আপনি ৫ দিন ফিট থাকার মতো প্রস্তুত নিজেকে রাখবেন না। বহু ক্রিকেটার, বহু পেসারকে আমি চিনি যাদের পটেনশিয়াল থাকার পরেও তারা ইচ্ছা করে টেস্ট থেকে একটু একটু করে সরে গেছে, এমনভাবে সরে গেছে যাতে তাদেরকে আর টেস্টে না ডাকা হয়। এটা একটা বাজে কাজ। এটা আমি খেলোয়াড়দের কারো নাম না ধরে বললাম যে ২-১ জন সম্ভাবনাময় পেস বোলার এখান থেকে সরে গেছেন। আরেকটা সমস্যা এবং খুব বড় সমস্যা, সেটা হচ্ছে ইনজুরি ম্যানেজমেন্ট।
ইনজুরি ম্যানেজমেন্ট আমরা করতে পারি নাই, ফলে পেসারদের ক্যারিয়ার লম্বা হয় নাই। এই যে পরিসংখ্যানগুলো বললাম, এগুলোর মধ্যে তো শুভঙ্করের ফাঁকি আছে। জিমি অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড, প্যাট কামিন্স বা মিশেল স্টার্ক, এরা যতগুলো ম্যাচের সময়কালে খেলছে, আমাদের কেউ তো ক্যারিয়ার ওই রকম ম্যাচ নাম্বারে অত লম্বা করতে পারে নাই। হ্যাঁ, তাসকিন 2017 থেকে খেলে যাচ্ছে, কিন্তু মোট ম্যাচ খেলছে কয়টা? সেটা কি প্যাট কামিন্সের কাছাকাছি? না, সেটা প্যাট কামিন্সের ধারে কাছেও না। কেন না? এটার একটা বড় কারণ হচ্ছে ইনজুরি। একটা তো আমরা টেস্ট খেলি কম, সেটা তো আগেই বললাম। আরেকটা হচ্ছে ইনজুরি ম্যানেজমেন্ট। ইনজুরি ম্যানেজ করতে পারি নাই আমরা। পেসারদের ওই দেখভাল করা, যে এই ছেলেটা আমার টেস্ট খেলবে, তার ঠিকমতো যত্ন নেওয়া, প্রায়ই ক্যারিয়ারের একটা বড় সময় এরা ক্রিকেটের বাইরে থাকছে, বিশেষত টেস্ট ক্রিকেটের বাইরে থাকছে। ইনজুরি ম্যানেজ করে শর্টার ফরম্যাটে খেলে খুলে ফেলা যায়। আপনি ওই একটু ব্যাক পেইন নিয়ে একটা 20 ওভারের ম্যাচ খেলে ফেলতে পারেন, ইভেন 50 ওভারের ম্যাচও খেলে ফেলতে পারেন, 5 দিনের ম্যাচ তো খেলতে পারেন না। ফলে দেখা যায় যে টানা 1 বছর 2 বছর তাসকিন টেস্ট খেলতেছে না। এরকম হয়েছে তার ক্যারিয়ারে, একাধিকবার হয়েছে। তাসকিন কেন, এই সময় যারা লম্বা সময় ধরে বল করছে সবার ক্ষেত্রে এটা হয়েছে। আরেকটা ইঞ্জুরির কারণে আরেকটা জিনিস হয়েছে, ইঞ্জুরির কারণে পটেনশিয়ালি অলরেডি 100 উইকেট ক্রস করে ফেলতো এরকম কয়েকজন খেলোয়াড়ের ক্যারিয়ার হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, বা লঙ্গার ফরম্যাটে খেলা বন্ধ হয়ে গেছে। যেমন উদাহরণ হিসাবে আমরা মুস্তাফিজের কথা বলতে পারি। মুস্তাফিজ ছেলেটার কিন্তু অ্যাভারেজ এই যারা 50 পার হচ্ছে টেস্টে, তাদের যে কারো হচ্ছে ভালো। মুস্তাফিজ ছেলেটা 15 টেস্টের পরে আর টেস্ট খেললো না। 15 টেস্টে তার হচ্ছে 31 উইকেট। এখন যদি মুস্তাফিজ তার ওই 2015 সাল থেকে রেগুলার টেস্ট খেলে যেত, মুস্তাফিজ নিশ্চয়ই তাসকিন, শাহাদাত হোসেন রাজীব বা মাশরাফিরে পার হয়ে এতদিন 100 উইকেট করে ফেলতো। এটা নিশ্চিত করে ফেলতো। এই জন্য কোনো জ্যোতিষী হতে হয় না। তো মুস্তাফিজের ওই টেস্ট ক্যারিয়ারটা থেমে গেল তো মূলত তার ইনজুরি ক্রাইসিস হয় কিনা। মানে এত ওয়ার্কলোড এই একটা ছেলের, সব ধরনের বোলিং সামলাতে হচ্ছে, টি-20, ওয়ানডে সব জায়গায় সে প্রাণভোমরা। ফলে তার ওই টুকটাক ইনজুরির ভয় দেখেই তাকে উইথড্র করে নেওয়া হলো টেস্ট থেকে। এটা একটা ক্রাইসিস হলো ইনজুরি ম্যানেজমেন্টে। আবার এই ইনজুরিতে আমাদের আরেকটা পোটেনশিয়াল বোলার, যার এতদিন অ্যাটলিস্ট 50 পার হয়ে যাওয়ার কথা ছিল, আবু জায়েদ রাহি। আমাদের 30 পার করা, 30 উইকেটের বেশি পাওয়া যত টেস্ট বোলার আছে, সবচেয়ে বেশি স্ট্রাইক রেট কার জানেন? এই আবু জায়েদ রাহি। আবু জায়েদ রাহিও কিন্তু 31 প্লাস উইকেট নিয়ে ফাইট করতেছিল, হঠাৎ করে ইনজুরিতে নাই হয়ে গেল, এবং এখন তো একরকম সিন আউট হয়ে গেছে। ফলে খালেদও ওই একই অবস্থা, ভালো অ্যাভারেজ, বেশ দুর্দান্ত তত্তর করে 30-এর উপরে চলে গেল, তারপরে ইনজুরি তারে 1-1.5 বছর খেলার বাইরে রাখলো, একই অবস্থা। এবাদত ফিরছে টেস্টে, ওই রকম দুর্দান্ত ছন্দে ফিরতে পারে নাই। এবাদত ইনজুরির কারণে ওই 30-এর ঘরের আশেপাশে ঘোরাঘুরি করতেছে। লাস্ট টেস্টটা খেলছে, কিন্তু ওই যে মানে এই চলমান টেস্টটা খেলছে, ওই যে ওই একই অবস্থা। খুব দ্রুত 50-এ চলে যাবে সেটা আর মনে হচ্ছে না। যত দ্রুত এরা তিনজনই, রাহি, খালেদ, ইবাদত, 3 বয় ফ্রম সিলেট, 30-এর উপরে ঢুকছে, তত রাহি আর আদৌ কি পারবে জানি না। খালেদ আর ইবাদত স্লো ডাউন করে ফেলছে, স্লো ডাউন করতে বাধ্য হয়েছে তাদের ইনজুরির কারণে। দুজনই 1 বছরের উপরে ইনজুরিতে খেলার বাইরে। তাহলে দেখেন ট্র্যাজেডিটা কোথায়। ট্র্যাজেডিটা আমাদের প্রথমত খেলা কম, দ্বিতীয়ত আমাদের উইকেট, থার্ড ক্লাস উইকেট আমরা পেস বোলারদের খেলাতে চাই না, তৃতীয়ত আমাদের পেসারদের ম্যানেজমেন্ট নাই, চতুর্থত হচ্ছে আমাদের ইনজুরি প্রবলেম। এই যে বিশাল ক্রাইসিস, এই ক্রাইসিসের পাশাপাশি পেসারদের উঠেও আসে না এইসব কারণ মিলে। ফলে আমরা এই বিশ্বের তুলনায় একটা হাস্যকর নাম্বার নিয়ে ঘুরে বেড়াচ্ছি। যখন বিশ্ব 700 প্লাস উইকেটে ঘুরতেছে, আমরা 50 উইকেট সেলিব্রেট করতেছি। এটা খুব দুঃখজনক। অবশ্যই আবারও বলি, তাসকিনকে আমরা অভিনন্দন জানাই যে তাসকিন তার স্বপ্নের ফরম্যাটে কিছু একটা মাইল ফলক অর্জন করছে। তবে এটা এখানে থামতে চাই না। তাসকিন এটা কতদূর নিয়ে যেতে পারবে এটা তো বলা কঠিন। বয়স হয়ে যাচ্ছে, সময় ফুরায় আসতেছে, সেই তাসকিন খুব বেশি আর নাই। যদিও উইকেট এই টেস্টেও পেল, কিন্তু স্বপ্নটা দেখি বাকি তরুণদের নিয়ে। অলরেডি সবচেয়ে সুন্দর অ্যাভারেজ নিয়ে আমাদের এই চার্টে, সবচেয়ে 30 ঊর্ধ্ব উইকেটের চার্টে সবচেয়ে ভালো অ্যাভারেজ হাসানের, ওর 36 উইকেট হয়ে গেছে। নাহিদ রানা, শরীফুল 30-এর উপরে যেতে না পারলেও তাদের অ্যাভারেজ দুর্দান্ত। তারাও রেগুলার খেললে খুব দ্রুত হয়তো এইসব রেকর্ড ম্লান হয়ে যাবে।
আমি এই দিনটা দ্রুত দেখতে চাই। কালকে সকালে উঠেই যদি শুনি বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী টেস্টে আর মাশরাফি নাই, তাহলে সবচেয়ে বড় রিলিফ হবে। আপনি জানেন আমার মানে একবারে গ্যারান্টি দিয়ে বলতে পারি সবচেয়ে বড় স্বস্তি পাবে মাশরাফি। মাশরাফির জীবনে মাশরাফির যেসব মানে মাশরাফি তো তার কোনো রেকর্ড নিয়ে গর্ব করে না। যে রেকর্ডটা শুনলেই বিরক্ত হয় সেটা হচ্ছে তার এই টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে থাকা। সে এটা শুনলেই একসময় রিঅ্যাক্ট করত যে, "ভাই এটা কোনো কথা? আমি ২০০৯ এ টেস্ট ছাড়ছি। সেই রেকর্ডটা এখনো টিকে আছে। এটাতে তো কারো না কারো ভাঙা দরকার ছিল। এখনো ভাঙে না কেন? এটা কাল সকালে উঠে ভেঙে ফেললে মাশরাফি খুশি হবে, আমরা সবাই খুশি হবে, দেশের ক্রিকেটটা উপকৃত হবে।" তো কালকে সকালে তো ভাঙতেছে না। প্রার্থনা করি হাসানরা খুব দ্রুত এটাকে ১০০ তে নিয়ে যাবে, ২০০ তে নিয়ে যাবে। আমরা এখনই হয়তো জিমি বা স্টুয়ার্ট ব্রড, প্যাট কামিন্সের মতো ফিগার হয়তো এই প্রজন্মে আশা করতে পারবো কিনা আমি জানি না। অ্যাটলিস্ট ১০০-২০০ র ফিগারটা খুব দ্রুত দেখা দরকার। সেই অপেক্ষায় থাকলাম। সবাইকে শুভেচ্ছা।